তিনটায় চোখ খুলতে নিজেকে আবিষ্কার করি একটা ধুধু খোলা মাঠের মধ্যে একটি লাশের সাথে শুয়ে আছি। পরপর গত 3 রাত ধরে এটাই হচ্ছে আমার সাথে। হোস্টেলের নিয়ম অনুযায়ী খেয়ে দিয়ে রাত 11টার মধ্যে রাতের 1টার সময় আমার ঘুম ভেঙে যায়। চোখ মিলে তাকাতেই উপরে আকাশ দেখতে পাই। দূরের কোন গির্জা থেকে তখন ডং 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 করে ঘড়ির কাঁটা 3টার বরাবর চলে এসেছে বলে জানান দেয়। খোলা যতদূর চোখ যায় ফাঁকা, দূরে অনেক দূরে হয়তো ওগুলো সারি সারি ঝাউ গাছ। ডান দিক থেকে চারদিকে চোখ ঘোরাতে ঘোরাতে আমি যখন বাম দিকে নজর দিই তখনই দেখতে পাই আমার ঠিক বাম পাশে আমার শরীর ঘেঁষে সাদা কাপড়ে মোড়ানো একটা লাশও পড়ে আছে সেখানে। চিৎকার করে উঠি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। নিঃশব্দে চিৎকার করতে করতে আমি একসময় অজ্ঞান হয়ে যাই। আর যখন পুনরায় চোখ খুলি তখন নিজেকে নিজের হোস্টেলের বেডে আবিষ্কার। সকালে ঘুম থেকে উঠে রাতের কাহিনীটা মনে করে প্রচন্ড ভয় পেলেও আগের 2 রাতের দেখা ঘটনা স্বাভাবিকভাবেই দুঃস্বপ্ন হিসেবে ধরে নিই। কিন্তু বিপত্তি ঘটলো এই 3য় রাতে এসে। ভয়ানক ওই দুঃস্বপ্ন দেখার পর আজ এই 3য় দিন সকালে যখন আমার ঘুম ভাঙে প্রথমে আমার চোখ পড়ে পায়ের উপর। দেখতে পাই আমার পায়ে এক গাদা কাদা মাটি শুকিয়ে আছে। ঠিক 2 বা 3 ঘন্টা আগে আমি গ্রামে কোনো কর্দমাক্ত জায়গায় ইচ্ছে মতো হেঁটে এসেছি। পায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে থাকতেই রাতের স্বপ্নের কথা মনে পড়ে যায় আমার। আমি চমকে উঠি, আর গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, কারণ এই রাতের স্বপ্নটা অন্য 2 রাত থেকে কিছুটা আলাদা ছিল। এই রাতে তুমুল জোরে বৃষ্টি হচ্ছিল। দূরে কোনো গির্জা থেকে যথারীতি তখন ডং 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 শব্দ ভেসে আসছিল। আগের মতোই আমি আমার বাম পাশে থাকা লাশটাও দেখতে পাই, কিন্তু এবার আমি আর চিৎকার করি না। আমি উঠে সোজা দৌড়াতে লাগলাম। ঠিক দৌড়াচ্ছি, কিন্তু আমার পা আর এগোচ্ছিল না। বৃষ্টির বদৌলতে মাটি তখন নরম হয়েছিল, আর আমি একই জায়গায় দৌড়াতে দৌড়াতে জায়গাটা তখন একদম নোংরা কর্দমাক্ত করে ফেলি। আমি যখন পিছন ফিরে তাকাই দেখি লাশটা হঠাৎ নড়ে চড়ে উঠল। এটা দেখে আমি আগের মতো অজ্ঞান হয়ে যাই। রাতে দেখা স্বপ্ন আর নিজের পায়ে কাদামাটি দেখে আমি ঠাস করে বসে পড়ি বিছানায়। ঢক করে 1 বোতল পানি খেয়ে ফেলি, তবু তৃষ্ণা মিটছে না আমার। আমি চোখ বন্ধ করে চুপচাপ বসে থেকে ঠান্ডা মাথায় ভাবতে থাকি এই ঘটনার ব্যাখ্যা কি হতে পারে। এই হোস্টেলে আমি নতুন, নতুন বলতে একদমই নতুন হয়নি। আমি উঠেছি হোস্টেলে একদম কোণা রুমটায় আমি থাকি। আমার রুমের পর আর কোনো রুম নেই। ঝাবন শুরু এখান থেকেই। রাতের বেলায় শোনা যায় শিয়ালের হুক্কা হওয়ার ডাক। এই হোস্টেলে বেশিরভাগ সময় পানি থাকে না, গ্যাস সাপ্লাইও খুব কম দেওয়া হয়। রান্না বান্না কাজে রাতের বেলায় সারতে হয় সবার। দিনের বেলায় যে যত সামান্য গ্যাস থাকে ওই টিমটিমের আগুনে রান্না করার জো থাকে না। ইলেকট্রিসিটিও প্রচুর ডিস্টার্ব করে এখানে। মাথা গোজার মতো যে একটা ঠাঁই পেয়েছি সেটাই আমার জন্য যথেষ্ট ছিল। হোস্টেলের সংখ্যায় খুব বেশি ছাত্রী থাকে না বললেই চলে। যারা এই কলেজে পড়ে তাদের বেশিরভাগ স্থানীয় এলাকার, বাসা থেকে এসে ক্লাস করে। যারা দূর দূরান্ত থেকে এসেছে তারাই হয়তো একান্ত বাধ্য হয়ে এরকম একটা হোস্টেলে থাকে। গরমের ছুটিতে এখন হোস্টেল একদম ফাঁকা। আমি হোস্টেলে ওঠার কিছুদিন পরে গরমের ছুটি শুরু হয়। সবাই যার যার বাসায় চলে যায় ছুটি কাটাতে। হোস্টেলে খুঁজলে হয়তো আমি বাদে আর 3 বা 4টে স্টুডেন্ট পাইলেও পাওয়া যেতে পারে। দিনের আলো নিভে গিয়ে আস্তে আস্তে রাত নামতে থাকে। আমার ভয়টাও সেই পাল্লা দিয়ে বাড়তে থাকে। শোনা যাচ্ছে শিয়ালে হুক্কা হওয়া ডাক। আমি দরজা জানালা বন্ধ করে দিয়ে লাইট জ্বালিয়ে চুপচাপ বসে আছি রুমে। ঘড়িতে 11টা বাজে কিছুক্ষণ পরে ক্রিং ক্রিং শব্দ করে বেজে উঠল টেলিফোন। টেলিফোনটা ঠিক আমার রুমের বাহিরের দরজার পাশেই ঝুলানো আছে। 3 তলায় 2 কর্নারে 2টা টেলিফোন। জরুরি দরকারে মেয়েরা এটাতে হোস্টেলের সুপারের সাথে যোগাযোগ করে থাকে। টেলিফোনটা একবার বেজে থেমে যেতে আবারও বেজে উঠল। টেলিফোনে এই কর্কশ শব্দের রাতের নীরবতা ভেঙে খান খান হয়ে যায়। ঝাউবনের শিয়ালগুলো যেন এই শব্দের সাথে সাথে পাল্লা দিয়ে তার স্বরে চেঁচাতে লাগলো। 3 তলায় আমার আশেপাশের রুমগুলোতে কেউ নেই, সব ফাঁকা। বাধ্য হয়ে আমি উঠে গেলাম ফোন ধরার জন্য। আস্তে হেঁটে দরজার কাছে গিয়ে নিঃশব্দে দরজাটা খুললাম। পাশে হাত দিয়ে টেলিফোনটা তুলে কানে লাগালাম। ওপাশ থেকে হোস্টেল সুপারের কঠিন কণ্ঠ কানে আসলো। রাত এখন 11:15 বাজে। 312 নম্বর রুমের লাইট এখন পর্যন্ত অফ করা হয়নি কেন? নিয়ম ভাঙার অপরাধে তোমাকে আমি জরিমানা করতে পারি।
এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। আমি দরজা আটকে দিয়ে বিছানায় এসে সশব্দে লাইটের সুইচটা অফ করে দিলাম। পুরো ঘরটা ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল। শরীরটা আমার ভয়ে হিমশীতল হয়ে যাচ্ছে। এই প্রথমবারের মতো মনে হলো এতিমখানা থেকে পালিয়ে আমি ভুলেই বিছানায় এপাশ ওপাশ করতে করতে ভয়কে উপেক্ষা করে কখন যে ঘুমিয়ে গেছিলাম মনেই নেই। ঘুম ভাঙলো ঠিক রাত 3টায়। ওই তো দূরের গির্জা থেকে ডং ডং শব্দ ভেসে আসছে। আস্তে করে চোখটা খুললাম আমি। উপরে আকাশ দেখতে পাচ্ছি। এবার ঘাড়টা ঘুরিয়ে বাম থেকে ঘুম ভাঙলো ঠিক রাত 3টায়। ওই তো দূরের গির্জা থেকে ডং ডং শব্দ ভেসে আসছে। আস্তে করে চোখটা খুললাম আমি। উপরে আকাশ দেখতে পাচ্ছি। এবার ঘাড়টা ঘুরে বাম দিকে ফিরে তাকালাম। সেই আগের দৃশ্যই দেখতে পেয়ে আমার পাশে একটা লাশ পড়ে আছে। লাশের সমস্ত দেহটা সাদা কাফনের কাপড়ে মোড়ানো, তাই চেহারা দেখার উপায় নেই। তবে একই ঘটনা দেখতে আজ রাতে অন্যান্য রাতের তুলনায় ভয় কম। অজ্ঞান হলাম না ঠিকই, কিন্তু চোখ বন্ধ করে ফেললাম ইচ্ছা করেই। যখন চোখ খুললাম তখন চারপাশে সকালে রোদ্দুর ঝলমল করছিল। রুমের জানালা দিয়ে তীর্যকভাবে রোদ এসে বিছানায় পড়েছে। আমি চোখ ডলতে ডলতে উঠে বসলাম। রাতের ঘটনাটা নিয়ে চিন্তা করলাম। অনেকক্ষণ কোনো কুল কিনারা না করতে পেরে উঠে ফ্রেশ হতে গেলাম। আমি শক্তি, বয়স 17। মাধ্যমিক শেষ করে বছরের প্রায় মাঝামাঝিতে এসে অনেক কষ্ট করে শহরের শেষ প্রান্তে এই কলেজটাতে আমি ভর্তি হয়েছি উচ্চ মাধ্যমিক। তিনকুল এই পৃথিবীতে আমার কেউ নেই। বড় হয়েছে একটা এতিমখানায়। আমার বাবা মা আদৌ বেঁচে আছে কিনা তা জানি না। এমনকি আমার বাবা মা কে সেটাই তো আমি জানি। বড় হয়ে এতিমখানা ইনচার্জের কাছ থেকে জানতে পেরেছিলাম যখন আমার 2 বছর বয়স, তখন কোন একজন লোক আমাকে ওই এতিমখানায় ভর্তি করে দিয়েছিল। এতগুলো বছরে সেই লোক আর আসেনি আমায় দেখতে। সে কে ছিল তাও জানে না কেউ। সরকারি অনুদানে পরিচালিত ওই এতিমখানায় ধীরে ধীরে আমি বড় হতে থাকি। আমার শৈশব কৈশোর পেরিয়ে যৌবনের প্রথম ভাগও ওইখানেই কেটেছে। বিপত্তি বাঁধলো যখন আমার মাধ্যমিক শেষ হলো। অনেক ভালো রেজাল্ট নিয়ে পাশ করার পর আমার পড়া চালিয়ে যাওয়ার কোনো কারণ এতিমখানার শিক্ষা ব্যবস্থা ওই মাধ্যমিক পর্যন্তই। মাধ্যমিকের পর মেয়েদেরকে লেখাপড়া থেকে ছাড়িয়ে নিয়ে দিনরাত নানা রকম হাতের কাজ করাতো এতিমখানা ইনচার্জ। এই বাড়তি আর কিছু অংশ এতিমখানার তহবিলে জমা হয়, আর বাকি সব এতিমখানা পরিচালনা পরিষদে ভাগ বাটোয়ারা। আর এর মধ্যে যদি মেয়েদের কোনো বিয়ের কাজ আসে তাহলে বিয়ে দিয়ে এতিমখানা থেকে বিদায় করে দেওয়া হয়। এটাই ছিল ওই এতিমখানার নিয়ম। লেখাপড়ে খুবই মেধাবী থাকায় আমি সিদ্ধান্ত যে করে হোক আমি মাধ্যমিকে পড়ব। এতিমখানা ইনচার্জের কাছে আবেদন করলাম আমাকে এখান থেকে ছেড়ে দেওয়ার জন্য। আমি আরো পড়াশোনা করতে চাই, আরো বড় হতে চাই। আমি এতিমখানার এই গণ্ডির বাইরে গিয়ে দু চোখ ভরে পৃথিবীটা দেখ। অনেক মেধাবী আর হাতের কাজে পারদর্শী হওয়ায় এতিমখানা ইনচার্জ আমাকে তো যাওয়ার অনুমতি দিলই না, বরং কড়া পাহাড়ের ব্যবস্থা রাখলো আমার জন্য। আমি যেন পালাতে না পারি। আমি যেমন মেধাবী তেমন রূপবতীও ছিলাম। এখানে থাকলে আমার ভবিষ্যৎ কি হবে তা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। 2 দিন পর এসে কেউ পছন্দ করে বিয়ে করে নিয়ে যাবে এখান থেকে ঠিকই, কিন্তু যেই বিয়ে করে নিক না কেন আমাকে যে পড়া, আমার স্বপ্ন যে পূরণ হবে না সেই ব্যাপারে অত্যন্ত নিশ্চিত ছিলাম। কারণ যারাই বিয়ে করার উদ্দেশ্যে এই এতিমখানায় মেয়ে খুঁজে আসে প্রত্যেকই নিম্ন শ্রেণীর লোক। মদখোর, জুয়াখোর, ড্রাইভার, কুলি, এই সমস্ত লোক বিয়ে করে নিয়ে গিয়ে বউকে দিয়ে আর যাই করাক না কেন পড়ালেখা যে করাবে না সেটা এতিমখানা প্রত্যেকটি মেয়েরই জানা। যাই হোক, কড়া পাহাড়কে উপেক্ষা করে একদিন আমি ঠিকই পালালাম সে বদ্ধ জেলখানা থেকে। এতিমখানার নাসরিন ম্যামের সহযোগিতায় খুব ভোরে উঠে আমি সবার চোখে ফাঁকি দিয়ে দেয়াল টপকে পালিয়ে গেলাম। বুঝতে শেখার পর থেকে দেখছি নাসরিন ম্যামের মতো এত নিঃস্বার্থ ভাবে আর কেউ ভালোবাসেনি আমাকে সেখানে। পালিয়ে আসার আগে তিনি আমার হাতে কিছু টাকা দিয়েছিলেন আর একটা চিঠি সহ আমার কাছে একটা ঠিকানা লিখে দিয়ে। এই ঠিকানায় তার একজন বান্ধবী থাকেন যে একটা উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কেরানি পদে চাকরি করেন। তার কাছে গিয়ে চিঠিটা দিলে তিনি নাকি আমার একটা ব্যবস্থা করে দিবেন। ঠিকানা খুঁজতে খুঁজতে অবশেষে এসে উপস্থিত হয়েছিলাম শহরের শেষ প্রান্তে। এই লেখাপড়ার দিক থেকে মোটামুটি নিম্নমান এই কলেজটাতে বছরের মাঝামাঝিতে এসে ভর্তি হই প্রায় 1 মাস আগে। ভর্তিতে সাহায্য করেছিলেন নাসরিন ম্যামের বান্ধবী শিলা।
হঠাৎ কোন এক এতিমখানা থেকে উঠে ওনার কাছে আমার এই উড়ে এসে জুড়ে বসাটা যে উনি একদমই সহজভাবে নেননি, সেটা ওনার ব্যবহারে প্রথম দিনে স্পষ্ট টের পেয়েছিলাম আমি। হয়তো তার বান্ধবীর খাতিরে আমাকে একদম ফেলেও দিতে। এই শিলা আপাই আমাকে কলেজে হোস্টেল একটা সিটের বন্দোবস্ত করে দেন, সেই সাথে কলেজের কাছে একটা বাসায় 2 ভাই বোন একটা টিউশনে ঠিক করে দেন আমায়, আমার খাওয়ার খরচ আর লেখাপড়ার খরচ চালানোর জন্য। এতদিন পর্যন্ত বেশ ভালোই ছিলাম এখানে, কিন্তু গত 4 রাত ধরে আমার সাথে ঘটে যে অদ্ভুত ওই ঘটনার কথা ভেবেই আমি কোনো কুল কিনারা করে উঠতে পারি না। নিছক স্বপ্ন ভেবেই উড়িয়ে দেওয়া যেত যদি না গতকাল আমার পায়ে ওই শুকনো কাদামাটি না। আমিও অযত্নে অবহেলায় শহরে একটা অতি সাধারণ এতিমখানে বেড়ে ওঠা একজন মেয়ে, তাই ছোটখাটো ঝড়ঝাপটা, আপদ বিপদ, ভয় ডর, অস্বাভাবিক ঘটনা কখনো প্রাধান্য পায়নি আমার কাছে। কিন্তু আমার সাথে আজকাল যা ঘটছে তা আমার কাছে মোটেও ছোট কোনো স্বাভাবিক ঘটনা। আমি চাইলেও এড়িয়ে যেতে পারি না, ভুলে যেতে পারি না আমার সাথে ঘটে যাওয়া রাতের অদ্ভুত কাহিনীটা। প্রতিটা দিন শেষে সূর্যের আলোকে যেমন রাতের অন্ধকার গ্রাস করে নেয়, রাতের অন্ধকার নামার সাথে সাথে ভয় ও আতঙ্ক আমাকে সেইভাবে গ্রাস। প্রায় 1 মাস ধরে এই এলাকায় আসলেও আশেপাশে ঘুরে ফিরে দেখা হয়নি আমার এখনো। শেষ বিকালে টিউশন করে যখন ঝাউবনের মাঝখান দিয়ে হোস্টেলে ফিরছিলাম, পিছন থেকে কে যেন আমার নাম ধরে ডাক দিল। ঘুরে দেখলাম রাফসান দৌড়াতে দৌড়াতে আসছে আমার দিকে লক্ষ্য করে। রাফসান আমার ক্লাসমেট, কলেজে ভর্তি হওয়ার পর ক্লাস করার সুযোগ অল্প কয়েকদিনই পেয়েছিলাম। এই কয়েকদিনে যাদের সাথে হালকা পাতলা পরিচয় হয়েছে তাদের মধ্যে রাফসানের মতো একটা ছেলেকে ক্লাসে দেখে জীবনে প্রথমবারের মতো আমার বুকের ভিতর অন্যরকম একটা পুলক অনুভব করেছিলাম। দেখতে খুবই সুদর্শন রাফসান, ক্লাসের সব মেয়েদের সাথে ভালো সম্পর্ক। এই এলাকার স্থানীয় বাসিন্দা ওরা। এই ঝাউবন ছাড়ি আরো 2টা বন পেরিয়ে চক দিয়ে কিছুটা হেঁটে গেলেই নাকি রাফসানদের বাসা। রাফসান হলো বড়লোক বাবার একমাত্র, তা সত্ত্বেও সে কলেজে হোস্টেলে থাকে। রাফসান সম্পর্কে এসব কিছু শুনেছিলাম আমার রুমমেট মুক্তির কাছে। রাফসান আমার কাছে পৌঁছে দাঁড়িয়ে কতক্ষণ হাঁপাতে লাগলো, তারপর বলল, তোমাকে অনেকক্ষণ ধরেই ডাকছিলাম আমি, শুনতে পাওনি বুঝি? না। কোথায় গিয়েছিলে, টিউশনিতে নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। রাফসান আমার পাশাপাশি হাঁটছে আর অনবরত কথা বলেই যাচ্ছে। আমি বরাবর মতো চুপ করে আছি। এমনিতেও আমি খুব কম কথা বলি, বলা চলে চাপা স্বভাবের মানুষ। তার উপর রাফসানের সামনাসামনি যতবার হয়েছি আমি যেন লজ্জায় আরো বেশি মিহিয়ে গেছি। মুখ দিয়ে হ্যাঁ না ছাড়া আর কোনো কথাই বের হতে চায় না আমার। ঝাউবন সাইডে হোস্টেলের কাছাকাছি এসে পথটা দুদিকে 2 ভাগ হয়ে গেছে। কলেজ হোস্টেলের কাছাকাছি এসে রাফসান দাঁড়িয়ে পড়লো। ছেলেদের হোস্টেলটা আমাদের হোস্টেলের ঠিক পিছনে হলেও যেতে হয় ঘুরে অন্য পথে। আমি রাফসানের দিকে চেয়ে একটু মুচকে হাসি দিয়ে আমার হোস্টেলের পথের দিকে পা বাড়ালাম। রাফসান পিছন থেকে ডাকলো আমায়, শক্তি দাঁড়াও একটু, তোমার জন্য একটা গিফট আছে। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। রাফসান এগিয়ে এসে পকেট থেকে একটা মুঠোফোন বের করে আমার হাতে দিয়ে বলে, এটা তোমার জন্য। তুমি বলেছিলে না তোমার ফোন নেই, একা একা এখানে থাকো, যে কোনো বিপদে আপদে তোমার তো প্রয়োজনও পড়তে পারে। কিন্তু সাবধান, হোস্টেল সুপার যেন না দেখে। মনে পড়ে গেল কলেজের 2য় দিনের কথা। রাফসান আমার কাছে এসে খুব বিনীতভাবে বলেছিল, সত্যি তোমার ফোন নাম্বারটা দেওয়া যাবে? আমি রাফসানকে জানিয়ে দিয়েছিলাম আমার যে ফোন নাই। আমার জীবনের ইতিহাসও টুকটাক সব ইতিমধ্যে জেনে গিয়েছিল রাফসান। খেয়ে পড়ে যার দিনানি পাত করা মুশকিল, তার যে মুঠোফোন কেনার যে সামর্থ্য হবে না কসমিন কালো, তা হয়তো রাফসান তখনই বুঝে গিয়েছিল। তাই সে নিজ উদ্যোগে এই ফোনের ব্যবস্থা করেছে। আমি আগেই জানতাম রাফসান অনেক ধনী ফ্যামিলির ছেলে, আর এরকম 2-4টা মুঠোফোন প্রতি মাসে কেনা তার জন্য কোনো ব্যাপার না। তবুও নিজের আত্মসম্মানবোধ থেকে আমি এই ফোন না নিতে পারার অপারগতার কথা জানালাম। কিন্তু রাফসান আমার কোনো কথাই শুনতে নারাজ। সে ভালোবেসে আমার জন্য গিফট এনেছে, তাই এটা আমার নীতি। রাত 10:45। রাফসানের দেওয়া ফোনটা উল্টে পাল্টে দেখছিলাম কৌতূহল নিয়ে, আর মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল রাফসানের জন্য। প্রথম দিন থেকে রাফসানকে দেখে আমার এই অনুভূতির শুরুটা হয়। ফোনটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ফোনটা ভো ভো শব্দ করে একটা নাম্বার স্ক্রিনে ভেসে উঠল। নতুন ফোন, নতুন সিম, কোনো নাম্বারও সেভ করা নেই।
কেউ নাম্বার জানেও না। যে কল দিয়েছে সে নিশ্চয়ই রাফসান। ফোনটা ধরতেই রাফসানের গলা শুনতে পেলাম। হে সুইটি, চিনতে পেরেছো? কোনো ছেলের মুখ থেকে নিজের জন্য এত মিষ্টি সম্বোধন এই প্রথমবার পেলাম। আমি কিছুটা লজ্জা পেয়ে গেলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। লাইটটা অফ করে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। অল্প অল্প করে কথা বলতে বলতে আমাদের মধ্যে গল্প জমে উঠল। যদিও আমি হু হ্যাঁ ছাড়া আর কিছুই বলছিলাম না। রাফসানের কথা বলে যাচ্ছিল আর আমি মুগ্ধ শ্রোতার মতো শুনছিলাম। কথা বলতে বলতে কখন যে রাত 3টা বেজে গেছে টেরই পাইনি আমি। হঠাৎ করে শোর শোর শব্দে প্রচন্ড জোরে বাতাস বইতে শুরু করে দিল। আমার রুমের পাশের অন্যান্য রুমের জানালাগুলো বাতাসের ঠাস ঠাস শব্দে আছড়ে আছড়ে করার শব্দ শুনতে পাচ্ছি। আকস্মিক এই ঝড়ে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। ফোনের দিকে তাকিয়ে দেখি রাত 3টা বাজতে 1 মিনিট বাকি। আমার হঠাৎ থেমে যাওয়া দেখে রাফসান অবাক হলো। হ্যালো হ্যালো, কি ব্যাপার, কথা বলছো না কেন? আমি কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিলাম, রাফসান, আচমকা এমন ঝড় শুরু হলো কেন? তোমাদের এদিকে কি এমনই হঠাৎ জোরে হাওয়া বইতে শুরু করে? আগে থেকে কোনো লক্ষণ দেখা যায় না? তোমাদের এলাকাটা না বড়ই অদ্ভুত। রাফসান হা হা করে সশব্দে হেসে উঠে বলল, কি ব্যাপার সুপ্তি, তুমি কথা বলতে বলতে একচোটে ঘুমিয়ে নিয়েছো নাকি? নাকি এখনো ঘুমের মধ্যেই আছো আর স্বপ্ন দেখছো? হা হা হা। মানে? হা হা হা, কোন ঝড় বাতাসের কথা বলছো তুমি? আকাশ তো দিব্যি পরিষ্কার। এই তো তোমাদের পিছনের বিল্ডিংয়েই তো আমি আছি। আমার এখানে তো ঝড় হচ্ছে না, কিন্তু তোমার ওখানে হচ্ছে। এই তোমার মাথায় আবার প্রবলেম নেই তো? পাগল টাগল ন তো তুমি? দেখো কিন্তু আগে থেকে বলে দিও আমায়। রাফসানের কথাগুলো শুনে আমার কেমন যেন লাগলো। আমার এখানে ঝড়ের সবকিছু যেন লন্ড ভন্ড হয়ে যাচ্ছে, আর ও বলছে কোনো ঝড়ে হচ্ছে না। ধরে নিলাম নাই বা হলো ঝড়, মেনে নিলাম আমার মনের ভুল। তাই বলে এইভাবে অভদ্রের মতো খোঁচা দিয়ে কেউ কথা বলে? আমার রাগ উঠে গেল রাফসানের প্রতি। ঠিক তখনই বাতাসের শোর শোর শব্দের সাথে আমার কানে ভেসে আসলো দূর, বহু দূর থেকে রাত 3টা বাজার ডং 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 শব্দ। এটা তো সেই শব্দ যা আমি ঘুমের মধ্যে শুনি। আমি থ হয়ে গেলাম, হাত থেকে ফোনটা পড়ে গেল। আজ রুমে বসে সজ্ঞানে শুনতে পেলাম ঘুমের মধ্যে শোনা সেই ডং 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 শব্দ। তবে কি আমার স্বপ্নে দেখা জায়গাটার বাস্তবে কোনো অস্তিত্ব আছে? আর বাস্তবে অস্তিত্ব না থাকলেই না সেদিন আমার পায়ে অত কাদামাটি বা কোথা থেকে এসেছিল? কিছু তো একটা অদ্ভুত ঘটছেই আমার সাথে। রাফসান বলছিল কোনো ঝড় বৃষ্টি হচ্ছে না নাকি বাহিরে। সত্যতা যাচাইয়ের জন্য আমি পা টিপে টিপে বিছানা থেকে নেমে জানালার কাছে এলাম। আস্তে করে জানালার একটা কপাট অল্প ফাঁক করে উঁকি দিলাম বাহিরের দিকে। আসলে বাহিরে কোথাও ঝড় হওয়ার নামগন্ধও নাই, কিন্তু একটু পরে যা দেখলাম তাতে পিড়ে চমকে উঠলো আমার। ঠিক আমার জানালার কাছাকাছি একটা লাশ বাতাসে ভেসে ভেসে বেড়াচ্ছে আর অদ্ভুতভাবে গো গো শব্দ করছে। আমি সশব্দে জানালাটা বন্ধ করে দিয়ে এক লাফে বিছানায় উঠে এলাম। ভয়ে আমার শরীরটা জমে গিয়ে একদম সিটিয়ে রইল বিছানার সাথে। বুকের ভিতরটা ডিপ ডিপ করতে লাগলো। এভাবে একসময় ঘুমিয়ে যাই আমি। রাত জেগে জেগে মুঠোফোনে রাফসানের সাথে একটানা কয়েকদিন ধরে আমার কথা বলতে বলতে এখন আমরা অনেক ক্লোজ হয়ে গেছি। রাফসান আকার ইঙ্গিত তো স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে সে আমায় ভালোবাসে। আমি এখন আর সরাসরি সাড়া না দিলেও অমত করিনি। আর কেনই বা অমত করব? প্রথম দেখাতেই যে রাফসানকে আমারও পছন্দ হয়ে গিয়েছিল। এখন রাত জাগার কারণে ঘুমের মধ্যে আর ওই ঘটনা আমার সাথে ঘটতে পারে না ঠিকই, কিন্তু এখন প্রতি রাতে ঠিক 3টা বাজলেই শো শো শব্দে ভীষণ ঝড় হওয়া শুরু হয় আমার এখানে। কিন্তু এখন আর আমি বাইরে উকি দেই না, কারণ আমি নিশ্চিত জানালাটা খুললে দেখতে পাবো একটা লাশ উড়ে উড়ে বেড়াচ্ছে আমার জানালার ঠিক পাশে। এই অদ্ভুত ঘটনাগুলো রাফসানের সাথে শেয়ার করতে চেয়েছে কয়েকবার, কিন্তু ও হেসেই উড়িয়ে দেয় আর আমার সাথে এমন ভাবে টিটকারি করে যেন আমি একজন মানসিক রোগী। আর আবল তাবল বকছে,
তাই রাফসানকে এখন আর কিছু বলি না। রাফসানকেও দোষ দেওয়া যায় না, আসলেই তো এসব ঘটনা যার সাথে ঘটে সে ছাড়া অন্য কেউ বিশ্বাস করার কথাও না। আর আমার চেনা জানা কেউ নেই এখানে, কার সাথেই বা শেয়ার করব। এমনিতেও আমার ভয়টাও কিছুটা কম ছোটবেলা থেকে। আর এদিকে একই ঘটনা পুনরাবৃত্তি দেখতে দেখতে আমি যেন অনেকটা অভ্যস্ত হয়ে গেছিলাম। প্রতিদিন টিউশন শেষ করে রাফসানের সাথে এই এলাকাটা একটু একটু করে ঘুরে বেরিয়েছি এই কয়েকদিনে। চারপাশে বন জঙ্গল, এখানে বলতে গেলে অনেক দূরে দূরে একটা একটা করে বাড়ি। কলেজের উত্তর দিকে রাস্তা ধরে কিছু দূর এগুলে পাহাড় দেখা যায়। বড় বড় পাহাড় না, ছোট ছোট টিলা বলা চলে। ওই টিলাগুলো পর্যন্ত যাওয়া হয়েছে আমার, এর বেশি যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি কখনো, কারণ টিউশন শেষ করতে করতে প্রায় বিকেল শেষ হয়ে যায়। তো তখন থেকে সন্ধ্যার আগ পর্যন্ত যতদূর ঘোরা যায় রাফসানের সাথে ঘুরেছি, বেশি দূর যাওয়ার সাহস করিনি কখনো, ফিরতে রাত হয়ে যাবে তাই। এই এলাকায় শিয়ালের আনাগোনা বেশি, সুযোগ মতো বাঘে পেলেই ওরা মানুষ নিয়ে জঙ্গলে উধাও হয়ে যায়। কিছুদিন পর পর আদম উধাও হওয়ার বদনাম আছে এই এলাকার, তাই রাতের অন্ধকার নেমে আসার পর কেউ আর বাসার বাইরে বের হয় না। অতি জরুরি প্রয়োজনে যদিও বা বের হতে হয়, দলবল নিয়ে হই হই করতে করতে বের হওয়া লাগে। আমার গ্রীষ্মের ছুটি প্রায় শেষের দিকে, কয়েকদিন পর থেকে মেয়েরা হোস্টেলে আসা শুরু করে দিবে। আমার রুমমেট মুক্তিও চলে আসবে, তখন আর হয়তো একা একা এতটা খারাপ লাগবে না আমার। রাফসানের সাথে সম্পর্কে টানাপোড়েন চলছে আজ 2 দিন ধরে। রাফসান যেন অনেকটা বদলে যাচ্ছে আস্তে আস্তে। রাফসান রুম ডেটের জন্য ফোর্স করতে শুরু করেছে আজকাল আমাকে। আমি বলেছি যা হবার বিয়ের পর হবে, কিন্তু ও শুনতে নারাজ। আমি রাগ করে আজ সকাল থেকেই ফোনটা বন্ধ করে রেখেছি। রাত 9টা, সারাদিন পর এই একটু আগে গ্যাসের সাপ্লাই পাওয়া গেল। 3 তলায় যে 2জন মেয়ে থাকে ওরা একটু আগে রান্না করে নিয়ে চলে গেছে। হোস্টেলে এই বড়সড় একটা তেল হঠাৎই ইলেকট্রিক লাইটের নিভু নিভু করে লাফাতে লাফাতে কেটে গেল। ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল সাথে সাথে ঘরটা। চুলার আগুনটা আরেকটু বাড়িয়ে দিলাম। চারপাশে আবছা ছায় একটা রহস্যময় পরিবেশের সৃষ্টি হলো, আর গাটা কেমন ছমছম করে উঠল। রুমে গিয়ে চার্জার লাইটে আনার জন্য একবার বাড়াতে রান্না করে জানালা বাহিরে কেমন একটা খসখসের শব্দ শুনতে পেলাম। ঘুরে তাকাতেই দেখলাম জানালা কাচের শাঁসিতে একটা অবয়ব ফুটে উঠেছে, অবিকল একটা মেয়ের অবয়ব। তার ঠিক একটু পরেই ইনিয়ে বিনিয়ে কান্নার আওয়াজ আসতে লাগলো সেখান থেকে, যেন কোনো মেয়ে অনেক কষ্ট বুকে নিয়ে কুমড়ে কুমড়ে কাঁদছে। এত উপরে কোনো মেয়ের আসার কথা না। জানালার পাশে শুধু ছোট্ট একটা কার্নিশ, আর বাহিরে দিয়ে কোনো পাইপ লাইনও নেই যে বেয়ে 3 তলা কার্নিশে চলে আসতে পারবে। ছাদের দরজাও বন্ধ থাকে, তাই ছাদ থেকেও আসার সম্ভাবনা নেই। আর অন্য কোনো চিন্তা মাথায় আসলো না তখন। জানালা বাহিরে মেয়েটা কে আর কেনই বা কাঁদছে সেটা জানার আগ্রহী চূড়ান্ত হয়ে উঠল তখন। দরজার দিকে না গিয়ে বরং এবার ঘুরে জানালার দিকে যেতে লাগলাম আমি। ক্যাচ ক্যাচ শব্দে অনেক দিনে বন্ধ জানাল একটা কপাট খুলে ফেললাম। তারপর যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। একটা মেয়ে হাওয়ার মধ্যে বসা অবস্থায় ভেসে আছে। চুলগুলোর সামনের দিকে তাকায় মুখটা ঢাকা পড়ে গেছে। সেই মুখ দিয়ে 2 হাঁটুর মাঝখানে রেখে ইনিয়ে বিনে আর্তনাদ করে কাঁদছে। এটা দেখার পর আর আমি স্বাভাবিক থাকতে পারলাম না। ভাতের হাঁড়িটা নিয়ে এক দৌড়ে সেখান থেকে চলে আসলাম রুমে। দরজা জানালা আটকে বসে রইলাম চুপচাপ। ভীষণ কান্না পাচ্ছে আজ আমার, একাকে এই অদ্ভুত ঘটনাগুলোর সম্মুখীন হয়ে। এই হোস্টেলে একমাত্র আমি কি এগুলো দেখতে পাই, নাকি সবাই দেখে? কোনো দোষ নেই তো হোস্টেলের। সারাদিন ভালো কাটলেও রাত হতেই রাফসানের কথা মনে পড়তে লাগলো খুব। এতদিন একটানা কথা বলতে বলতে ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছি আমি এখন। ফোনটা অন করে রাফসানকে কল দিলাম, কিন্তু পিক করলো না। আবার দিলাম, তারপর আবার না, রাফসান ফোন ধরলো না। আমি মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। আজ রাতে আবার আগে সেই ঘটনাই ঘটলো আমার সাথে। রাত 3টা বাজে, ঘুম ভেঙে গেল আর খোলা মাঠে একটা লাশের সাথে সাক্ষাৎ করে আসলাম আর কি। পরদিন সকালবেলায় রান্না করে গিয়ে সেই জানালাটার কাছে গিয়ে
বাহিরে উকি দিয়ে খুঁটিয়ে খুঁটে দেখতে লাগলাম চারপাশটা। গত রাতে ঠিক এই জায়গাটাতে মেয়েটাকে দেখেছিলাম ভাসতে। এখানে দাঁড়িয়ে ভাবতে লাগলাম এতদিন ধরে আমার সাথে যা যা ঘটছে সব কিছু, আমার সাথে প্রতিদিন ভয়ঙ্কর একটা ঘটনারই পুনরাবৃত্তি ঘটছে। আমি একটা লাশ দেখতে পাচ্ছি, কখনো খোলা মাঠে আবার কখনো হাওয়ায় ভাসমান। আর গতকাল তো একটা মেয়েকেও দেখতে পেলাম। কিন্তু এটাও ঠিক যে যাই ঘটুক না কেন এখন পর্যন্ত আমার কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, এমন কি হতে পারে যে গতকাল যে মেয়েটাকে দেখলাম ওই মেয়েটার লাশ আমি দেখতে পাই? মেয়েটা কি আমাকে কিছু বলতে চায়? ক্ষতি তো করতে চায় না, সেটা বুঝে গেছি। কারণ ক্ষতি করার হলে তো এতদিনে কত কিছুই করতে পারতো। কিন্তু মেয়েটা কে? লাশটা কেনই বা আমার সামনে আসে বারবার? আর আমাকেই বা কি বলতে চায়? হঠাৎ করে আমার মাথায় একটা ব্যাপার খেলে গেল। খেয়াল করে দেখলাম প্রতি রাতে ওই ঘটনাটা আমার সাথে ঠিক একটা নির্দিষ্ট সময় পর্যন্তই ঘটে। হতে পারে সেটা 30 সেকেন্ডের মতো কিংবা এর কম বা বেশি। আর এই সময়টা পার হয়ে গেলে আমি অজ্ঞান হয়ে যাই। এই ঘটনার প্রথম 2 দিন আমি কৌতূহল নিয়ে ডান দিক থেকে দেখতে দেখতে আস্তে আস্তে বাম দিকে ঘুরে যখনই লাশটার দিকে চোখ পড়তো তখনই হয়তো আমার সময় শেষ হয়ে যেত আর আমি অজ্ঞান হয়ে যেতাম। কিন্তু তৃতীয় দিন আমি চারপাশটা দেখার কাজে সময় ব্যয় করেছিলাম, যার ফলে লাশটার দিকে চোখ পড়ার পরেও আমি অজ্ঞান হইনি। আমি উঠে দৌড়ানোর মতো সময় পেয়েছিলাম, আর দৌড়ানো অবস্থায় আমার সময় শেষ হয়ে যায় আর আমি অজ্ঞান হয়ে যাই। তার মানে দাঁড়ায় স্বপ্নে ওই সময়টুকুতে আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করে। অনেক ভেবেচিন্তে আমি আজ মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম আর অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম রাতের জন্য। রাফসানের সাথে সম্পর্কের আবার উন্নতি ঘটেছে, তবে রাতের অল্পক্ষণ কথা বলেই ফোন রেখে দিলাম। আজ রাতে আমি ঘুমাতে চাই, আমাকে ঘুমাতেই হবে। কারণ রাত 3টায় আমি ওই খোলা মাঠে যেতে চাইছি আজ নিজ আগ্রহে। লাইট অফ করে শুয়ে পড়ার আগে আমি একটা ছুরি নিয়ে খুব শক্ত করে আমার হাতে বেঁধে নিলাম। তারপর রাত 3টার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙলো আমি এদিক সেদিক তাকিয়ে সময় নষ্ট করলাম না, কারণ সময় খুব কম। কাজটা এই সময়ের মধ্যেই করতে হবে। আমি শুরুতে আমার বাম দিকে থাকা লাশটার দিকে ঘুরে যাই। উঠে বসেই হাতে থাকা ছুরিটা দিয়ে কচ কচ করে লাশের মাথার কাছে কাফনের কাপড়টা কেটে ফেলি। কাপড় সরিয়ে আমি যার মুখটা দেখি তাকে দেখে আমি আটকে উঠি। তারপর নিঃশব্দে চিৎকার করতে করতে আমার সময় শেষ হয়ে যায় আর আমি আবার অজ্ঞান হয়ে যাই। সকালে যখন চোখ খুলে আগের মতোই নিজেকে নিজের হোস্টেলের বেডে আবিষ্কার করি, রাতে দেখা সেই লাশটার মুখটা ভেসে ওঠে আমার চোখে। আমার ঠোঁট গলা শুকিয়ে যায়। আমি ভয়ে ভয়ে ঘাড় ফিরে আমার পাশের ফাঁকা বেডটার দিকে তাকাই। আমার রুমমেট মুক্তির ফাঁকা বেড। হ্যাঁ, লাশটা মুক্তিরই। মুক্তিও এতিম ছিল, তবে আমার মতো একদম নামহীন পরিচয়হীন ছিল না। গরমের ছুটিতে সবাই যখন বাড়ি চলে যায় ও আমার সাথেই হোস্টেলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুদিন থাকার পর হঠাৎ একদিন বিকালবেলা ব্যাগ গোছাতে থাকে। আমাকে বলে এখানে মন টিকছে না, চাচা চাচির বাসায় গিয়ে কিছুদিন থেকে আসি। ওর চাচা চাচির বাসা নাকি কাছেই কোথাও, আঙ্গুল দিয়ে দেখিয়েছিল। ওই দূর পাহাড়গুলোর পাদদেশে কোনো একটা বাড়ি ওর চাচার। সন্ধ্যার একটু আগে হাতে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে গিয়েছিল মুক্তি। এরপর আর কোনো খোঁজ খবর পাইনি। ওর খবর নেওয়ারও উপায়ও ছিল না। ভেবেছি হয়তো চাচার বাসায় নিরাপদে পৌঁছে গেছে, কিন্তু ও কি তাহলে পৌঁছায়নি? মুক্তি কি তাহলে মারা গেছে? কিন্তু কিভাবে মারা গেল? আর ওর আত্মা এইভাবে ঘুরে বেড়াচ্ছে কেন আশেপাশে? আর ঠিক আমাকেই কেন ঘুমের মধ্যে এগুলো দেখাচ্ছ? অনেকগুলো প্রশ্ন আমার মাথার মধ্যে জট পাকিয়ে যাচ্ছে। সমস্তটা দিন আমার ভীষণ বিষণ্ণতায় কাটলো। সারাক্ষণ মুক্তির কথাই মাথার মধ্যে ঘুরছিল। ও যদি আসলে মারাই গিয়ে থাকে তাহলে ব্যাপারটা কেমন হবে আমি যেন মেনেই নিতে পারছিলাম না। এই অল্প কয়েকদিনের পরিচিত অতি রূপবতী প্রাণবন্ত মেয়ে মুক্তি মারা যেতে পারে এত অল্প বয়সে? আজ টিউশন শেষে হোস্টেলে ফেরার আগে আবারও রাফসানের সাথে ঘুরতে গেলাম। আমার মন খারাপ থাকায় প্রথমে যেতে না চাইলেও পরিশেষে রাফসানের জোড়াজুড়িতে যেতে বাধ্য হলাম।
আজকেও হোস্টেলের উত্তর পাশে পথটা ধরে হেঁটে যেতে লাগলাম। হাঁটতে হাঁটতে ওই টিলাগুলো পর্যন্ত যেতে চারিদিকে অন্ধকার ছেয়ে আসতে শুরু করলো। রাফসানকে বললাম,